নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো এক অনন্য অভিনেতার গল্প। হ্যাঁ, তার ডাক নাম একটা অদ্ভুত ধরনের ছিল। ডাক নাম ছিল হুয়া। শিয়ালের হুক্কা হুয়ার ডাক থেকেই নাকি তার নাম হয়েছিল হুয়া। আসলে তিনি কে ছিলেন? আসলে যার গল্প আজকে বলবো তিনি আর কেউ নন, আহ, সোনালী যুগের সেই অসাধারণ এক আহ, অভিনয় কর্তৃত্ব যিনি রেখে গেছেন, সেরকমই এক ব্যক্তিত্ব, অভিনেতা শ্যাম লাহার গল্প। তার ওই অচিরাচরিত ডাকনাম যেটি ছিল, যেটি আমাদের কাছে একেবারেই অপরিচিত, সেই নামটি আমি অলরেডি বলে দিয়েছি, হুয়া। এবং শেয়ালের ডাক থেকেই উদ্ভূত। আচ্ছা, কিভাবে এই ডাকটি এলো তাও আসলে একটা গল্প। কি হয়েছে না, বউবাজারের প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে তার জন্ম হয়েছিল ঐতিহাসিক 1911 সালে। কেন ঐতিহাসিক 1911? আর নিশ্চয়ই মনে করাতে হবে না। মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ারকে সেদিন হারিয়ে দেশাত্মবোধ জাগিয়ে দিয়েছিল এবং একটা ইতিহাস রচনা করেছিল ভারতীয় বিপ্লবে। সেই জন্যই ঐতিহাসিক। তা সেই ঐতিহাসিক সালেই আমাদের শ্যাম লাহার জন্ম। তা সেই সময় বউবাজার অঞ্চলে রাত্রের দিকে শেয়ালের ডাক প্রায় শোনা যেত। হুক্কা হুয়া বলে শেয়াল তো প্রায় ডেকেই থাকে। ছোট্ট শ্যামচাঁদের, তার প্রেমচাঁদ স্ট্রিটে জন্ম। তার থেকেই শ্যাম লাহার পুরো নাম শ্যামচাঁদ লাহা। প্রেমচাঁদের শ্যামচাঁদ, এই বলে অনেকেই ডাকতেন তাকে। ভারী মনে ধরল সেই ডাক, মানে হুক্কা হুয়ার সেই ডাক। যখন তার আধো আধো কথা বলার বয়স, তখন একদিন এক দূর আত্মীয়া ভদ্রমহিলা এলেন তাদের বাড়িতে। কারো বাড়িতে বাচ্চা থাকলে ইচ্ছে বা অনিচ্ছেতে হোক, খোকা টোকা বলে আদিক্ষেতা করে ডেকে ডেকে নাম ধাম জিজ্ঞেস করে আলাপ জমানোই বাঙালি বাড়ির রেওয়াজ। এবং ছোট থেকেই শ্যামচাঁদ বেশ গোলগাল, নাদুস নুদুস, মিষ্টি চেহারার। তাকে ভদ্রমহিলারও বেশ ভালো লাগলো। খুব আদর টাদর করে রীতিমাফিক নাম জিজ্ঞাসা করলেন। এবং তখন শ্যামচাঁদ দুম করে বলে বসলেন, হুয়া। ব্যাস, অমনি হাসির রোল উঠল। আর তখন থেকেই শ্যামচাঁদকে সবাই হুয়া বলে ডাকতে শুরু করলেন এবং সেটাকে ডাক নাম বানিয়ে তবেই ছাড়লেন। শ্যাম লাহা বলতেন যে নিজের ডাক নাম তিনি নিজেই দিয়েছিলেন। বাস্তবিকই তাই। এবং শৈশবে নিজের ডাক নাম নিজে দেওয়া, এও একটা অচিরাচরিত ঘটনা, তাই না? বাবা যদুনাথ লাহা দিল্লিতে ভাইসরয় অফিসে চাকরি করতেন। ফলে ছোটবেলাটা তার বাংলার বাইরেই কেটেছে। এতে একটা লাভ হয়েছিল ঠিকই, হিন্দি আর উর্দুতে বেশ ওস্তাদ হয়ে উঠেছিলেন তিনি। আর সেটা অভিনয় জীবনে প্রবেশের পক্ষে বেশ কাজেরও হয়ে উঠেছিল। যাই হোক, ভাষা দখলে এলেও পড়াশোনায় তার একেবারেই মন ছিল না। গান বাজনায় তার যত টান। অথচ সমানে বাবার চাপ, মানে পড়ে টড়ে কিছু একটা হতেই হবে। এই চাপের মুখে দিল্লিতে যখন তিনি হাঁপিয়ে উঠেছেন, তখন সেই 1928 সালে বাবা রিটায়ার করে কলকাতায় চলে এলেন সবাই। এবং গান বাজনা, সিনেমা থিয়েটারের শহরে এসে শ্যামচাঁদ এবার একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। সিনেমার শহরে একদিন একটা ঘটনাও ঘটল, বেশ সিনেম্যাটিক, এবং সেটাই তার জীবনের মোড়ও ঘুরিয়ে দিল। ঘটনাটা কি? ঘটনাটা এরকম ছিল, পূরবী সিনেমার গায়ে শ্রদ্ধানন্দ পার্কের কাছে, পার্কের সামনে দিয়ে কয়েকজন কিশোরী ছাত্রী স্কুল যাচ্ছিল। তাদের দেখে পার্কের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা কয়েকটি বখাটে ছোঁড়া পিছু নিল এবং উত্ত্যক্ত করতে শুরু করলো। ব্যাপারটি চোখে পড়ল অনেকেরই, কিন্তু এই অসভ্যতাটা দেখে মাথা গরম হয়ে গেল একমাত্র দাঁড়িয়ে দেখা শ্যামচাঁদের। তবু তিনি শান্তভাবে এগিয়ে এসে বখাটেগুলোকে তাদের অসভ্যতা বন্ধ করতে বললেন। কিন্তু বখাটেরা তাতে উল্টে তেরিয়া হয়ে রোয়াব দেখিয়ে তাকেই মারতে এলো। ব্যাস,
আর যায় কোথায়! মাথা আর যার গরম সেটা আরো গরম আগুন হয়ে গেল এবং তার গাঁট্টা-গোট্টা শরীর নিয়ে এক-একটাকে ধরে তুলে আছাড় মারতে শুরু করলেন প্রায় এই শ্যামচাঁদ। তখন ছোঁড়ারা পালাবার আর পথ পেল না। শ্যামচাঁদের এই ধোপা-ধোলাই পর্ব দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন বিখ্যাত যন্ত্রশিল্পী তিমির বরণের দাদা মিহিরবাবু। শ্যামচাঁদকে তার এতটাই ভালো লেগে গেল যে ধোলাই পর্ব শেষ হতে না হতেই তিনি নিজে গিয়ে আলাপ করলেন শ্যামচাঁদের সঙ্গে এবং যখন জানতে পারলেন যে শ্যামচাঁদের খুব গান বাজনার শখ অথচ শেখার কোনো উপায় হচ্ছে না, তখন তাকে সটান নিয়ে গিয়ে ভিড়িয়ে দিলেন ভাই তিমির বরণের কাছে। তিমির বরণ তাকে নিজের হাতে শেখাতে লাগলেন যন্ত্রসঙ্গীত এবং খুব অল্প দিনেই শ্যামচাঁদ নানান বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। দেশ ও দেশের বাইরেও তিমির বরণের সঙ্গে সঙ্গত করে বাজাবার অধিকারী হলেন শ্যামচাঁদ। একবার লখনৌতে বেঙ্গলি ক্লাবের এক অনুষ্ঠানে পাহাড়ি সান্যালের গানের সঙ্গে তবলা বাজালেন শ্যামচাঁদ। গাইতে গাইতে পাহাড়ি সান্যাল শুধুই চেয়ে রইলেন শ্যামচাঁদের মুখের দিকে। বাজাতে বাজাতে শ্যামচাঁদ যে এক্সপ্রেশন দিচ্ছেন তা শুধু অপূর্বই নয়, অভূতপূর্ব। এবং পাহাড়ি সান্যাল বুঝলেন লোকটার মধ্যে অসাধারণ অভিনয় প্রতিভাও লুকিয়ে আছে। অনুষ্ঠান শেষ হতেই পাহাড়ি সান্যাল তাকে সরাসরি বলেই ফেললেন, আপনি সিনেমায় অভিনয় করছেন না কেন? অভিনয়ে আপনি কিন্তু নাম করবেন। উত্তরে শ্যামচাঁদ জানালেন যে একে তো অভিনয়ে তার কোনো অভিজ্ঞতা নেই, তার ওপর ও লাইনে তার কোনো মুরব্বিও নেই। মুরব্বির অভাবে লোকটা একটা চান্স পাবে না। এক মুহূর্ত ভাবলেন পাহাড়ি সান্যাল। তার তখন প্রমথেশ বড়ুয়ার সঙ্গে আলাপ বেশ কিছু দূর গড়িয়েছে এবং তারই একটি ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে। আর ভাবাভাবি নেই, ঝটপট সেই প্রমথেশের কাছেই একখানা সুপারিশ চিঠি লিখে পাঠিয়ে দিলেন শ্যামচাঁদকে। বললেন ঝাঁপিয়ে পড়তে। ব্যাস, হয়ে গেল যোগাযোগ। প্রমথেশ বড়ুয়া তখন দেবদাস ছবি করছেন। কাস্টিং কমপ্লিট, তবুও তখন দুই শিল্পীর মধ্যে পরস্পরের প্রতি এতটাই সম্মানবোধ ও শ্রদ্ধা ছিল যে শ্যামচাঁদকে ফেরালেন না। তাকে একটি মাতালের চরিত্র দিলেন ছবিতে। ছোট্ট অপ্রধান চরিত্র, তবুও এরই মধ্যে দিয়ে রূপলী পর্দায় তার অভিষেক হয়ে গেল। প্রথম বড় রোল পেলেন 1935 সালে ভাগ্যচক্র ছবিতে, ডিটেকটিভের রোল। তারপর অবশ্য তাকে আর পিছন ফিরে তাকাতে হলো না। অভিনয় করতে এসে নামখানাকে নিয়ে বেশ বিপাকে পড়লেন শ্যামচাঁদ। অনেকেই ঠাট্টা করে নদের চাঁদ, ফটিক চাঁদ বলে খুব পিছনে লাগতে শুরু করলো। সবার লক্ষ্য তার ওই চাঁদে, মানে বুঝলেন, এবার চন্দ্র বিয়োগের সময় উপস্থিত। সুতরাং চাঁদ ছেটে শ্যামচাঁদ লাহা পর্দায় হয়ে উঠলেন সাদামাঠা শ্যাম লাহা। এই হচ্ছে চাঁদহীন শ্যামের ইতিহাস। ভাগ্যচক্র ছবির ব্যাপক সাফল্যের পর চরিত্রাভিনেতা হিসেবে শ্যাম লাহা মাতিয়ে দিলেন একে একে যোগাযোগ, ইহুদি কি লড়কি, গরবিনী, সহধর্মিণী প্রভৃতি বাংলা ও হিন্দি ছবিতে। পাশাপাশি দাপিয়ে অভিনয় করতে লাগলেন নাটকেও, কখনো নাট্যভারতী, কখনো বা স্টার থিয়েটার। এই পর্বে শ্যাম লাহা শুধুই যে চরিত্রাভিনয় করলেন এমনটা নয়, নায়ক চরিত্রেও তার আবির্ভাব ঘটল কিছু ছবিতে, যেরকম মানিক চোর, লাখ টাকা প্রভৃতি কমেডি ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে তৈরি করলেন নিজস্ব এক কমেডি ধারা এবং সেই সঙ্গে আলাভোলা সহজ সরল অথচ কমিক চরিত্রে তিনি হয়ে উঠলেন পরবর্তীকালের বাংলা ছবির জন্য একজন অপরিহার্য অভিনেতা। ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ৭৭.৫, দেয়া নেয়া, শ্রীমান পৃথ্বীরাজ, বসন্ত বিলাপ, জমালয়ে জীবন্ত মানুষ প্রভৃতি ছবি তার প্রকৃষ্ট উদাহরণ। এই ধারায় তুলসী চক্রবর্তী, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ হালদার, নৃপতি চট্টোপাধ্যায়ের পাশে তার নিজস্বতায় মোড়া আসনটি চিরকালের আখড়ে অধিষ্ঠিত হয়ে থাকবে। তো এই ছিল আজকের গল্প, শ্যাম লাহার গল্প, একজন অসামান্য অভিনেতার গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী গল্প
খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ইনফরমেশনস যদি ভালো লাগে, উপস্থাপনা যদি ভালো লাগে এতটুকু, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন। গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। ধন্যবাদ।